প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাস সহ কোন কোন গল্প পদ্য থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা সম্পূর্ণ আলোচনা করব। আর আদরিণী গল্পের প্রথম পর্বটি আলোচনা করব। আদরিণী গল্পটা এত বড় যে একটা ভিডিওতে সেটা আলোচনা করা সম্ভব নয়, তাই দুটি বা তিনটি পর্বে ভাগ ভাগ করে আমি আলোচনা করব। প্রথমে তোমাদের সঙ্গে বলবো যে তোমাদের বাংলা সিলেবাসে কোন কোন জায়গা থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে। একটি যে গল্প আছে আমাদের ছোট গল্প আদরিণী, সেখান থেকে আসবে 8 নম্বরের প্রশ্ন। দুটি কবিতা আছে ধর্ম এবং দিগ্বিজয়ের রূপকথা, এখান থেকে আসবে 7 নম্বরের প্রশ্ন। 8 7 15। একটি প্রবন্ধ আছে যার নাম বাংলা ভাষা, সেখান থেকে আসবে 5 নম্বরের প্রশ্ন। এবং একটি ভারতীয় গল্প পোর্ট্রাস এবং একটি আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, এই থেকে আসবে 5 নাম্বার। তাহলে 8 7 15, প্রবন্ধ থেকে 5 20, আর এই ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এই দুটো থেকে আসবে 5, এই 25। তাহলে টোটাল সাহিত্যানুশীলনী থেকে আমাদের আসবে 25 নম্বরের প্রশ্ন। আর তোমরা যেটাকে ব্যাকরণ অংশ বলে থাকো অর্থাৎ ভাষা, সেখান থেকে আসবে 10 নম্বরের এমসিকিউ। আর যে শিল্প সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে আসবে 5 নম্বর। তাহলে আমাদের দ্বিতীয় যে বইটি আছে সেখান থেকে আসবে 15 নম্বরের প্রশ্ন, আর সাহিত্যানুশীলনী থেকে আসবে 25 নম্বর। তাহলে 25 আর 15 40, টোটাল সেমিস্টার থার্ডের আমাদের কিন্তু এই 40 নম্বরের পরীক্ষা হবে। আসি আদরিণী গল্পের আলোচনায়। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এই আদরিণী গল্পটা, প্রভাত কুমার মুখোপাধ্যায় ছোট গল্পের একজন উজ্জ্বল নক্ষত্র। তাকে আমরা যতই দেখেছি, তার যত রচনা আছে, একেবারে ভাষার সহজ সারল্যে তিনি অত্যন্ত পাঠককুলের অনেক কাছের মানুষ হয়ে উঠেছেন। আমাদের বাংলা ছোট গল্প আদরিণী, এই গল্পটি কিন্তু শুধু আমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার নয়, আরও বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কিন্তু সিলেবাসে এই আদরিণী গল্পটি আছে। তো যাদের প্রয়োজন হবে তারা অনুগ্রহ করে দেখে নাও, এবং দেখার পরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে লিখে জানিও। এবং প্রাঙ্গণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা প্রত্যেকে ঘরে বসে, বাড়িতে বসে পড়াশুনো করে তারা সমৃদ্ধ হতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, আলোচনা তো করব। আলোচনার প্রথমে তোমাদের কাছে আরেকটা অনুরোধ করব, তোমাদের যদি দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য সাহিত্যানুশীলনীর যে পাঠ্য বই, তো এখন তোমরা মনে হয় পাওনি, যদি কোনো পিডিএফ তোমাদের সামনে থাকে সেটা নিয়ে বসো, কিংবা যদি সেই পিডিএফ থেকে প্রিন্ট আউট করে নাও বা জেরক্স করে নাও, সেই জেরক্সটাও কিন্তু তোমরা সামনে নিয়ে বসবে। আমি এবার যাব মূল পাঠ্য আলোচনায়। আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বিকালে পান চিবাইতে হাতে ছড়ি দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে দেখো, পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল, কে কে এসেছে, কিভাবে এসেছে, কার কাছে এসেছে, এসে কি জিজ্ঞাসা করেছে, প্রত্যেকটা লাইন থেকে প্রত্যেকটা জায়গা থেকে এমন খুঁটিয়ে তোমরা পড়বে যেন প্রশ্ন আসা মাত্রই তোমরা কিন্তু উত্তরটা মাথার মধ্যে চট করে চলে আসে। তাহলে কে কে এলো? পাড়ার নগেন ডাক্তার, ডাক্তারের নাম নগেন ডাক্তার, এবং জুনিয়র উকিল, তার নাম কুঞ্জবিহারী। দুজন ব্যক্তি এলেন, এবং তারা কিভাবে এলেন? পান চিবাইতে হাতে কিন্তু ছড়ি দুলাইতে এলেন। এবং জয়রাম মুক্তারের নিকট আসিয়া কি বলিলেন? জয়রাম মুক্তার মানে কি? মুক্তার একটা ডেজিগনেশন বা পদ। মুক্তারটা হচ্ছে ওই কোর্টে উকিলের সহকারী হিসেবে যারা কাজ করে থাকেন তাদের মুক্তার বলা হয়। সেই মুক্তারের নাম জয়রাম মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি, অর্থাৎ
বাবুদের বাড়ি কোথায়? পীরগঞ্জ, অর্থাৎ পীরগঞ্জ থেকে তারা নিমন্ত্রণ পেয়েছে। পীরগঞ্জে কার মেয়ের বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে, এবং সেখানে ভারী ধুমধাম হবে, ভারী এলাহি কারখানা হবে। বেনারস থেকে কি আসছে? বাই আসছে, এবং কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন? এটা জিজ্ঞাসা করলো কে? নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। মোক্তার মহাশয় তখন কি করছিলেন? মোক্তার মহাশয় তাহার বৈঠকখানা, মানে নিজের বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন, এবং তিনি নেশাদ্রব্য তামাক সেটা খাচ্ছিলেন। আগন্তুকগণের, অর্থাৎ যারা এলেন, এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কী রকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম জানো? আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাঁধা মোক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি করে সম্ভব মনে করো? তাহলে এই জয়রাম মুক্তার বাবু তিনি কিন্তু অনেক বন্ধু বাৎসল্য এবং সরল মনের প্রকৃতির মানুষ, এবং তিনি একটু আবেগপ্রবণ, এবং অনেক তাকে যদি একটু আঘাত করে কথা হয় তিনি অনেক উত্তেজিত হয়ে যান, এবং তিনি কিন্তু আবার পরোপকারী। তো এই রকম একটি চরিত্রের মানুষ এই জয়রাম মুক্তার। তো এই নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু এদের কথা শুনে তিনি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানেন যে ওই মেজবাবুর বাড়িতে বা মেজবাবুদের যে স্টেট বা তাদের যে সাম্রাজ্য, তাদের যে জমি জায়গা, তাদের যে বিষয় সম্পত্তি, সেটা স্টেট তাদের বাঁধা মোক্তার, অর্থাৎ তারা তার কাছেই আগে আসেন পরামর্শ নেওয়ার জন্য, সমস্ত সম্পত্তি বিষয়ক পরামর্শ নেওয়ার জন্য। তাহলে 20 বছর ধরে তাদের বাড়িতে তিনি এই কাজ করে আসছেন, এবং তাকে বাদ দিয়ে অন্য কারো নিমন্ত্রণ হবে এটা কি করে ভাবলে তোমরা? সেটাই কিন্তু বলতে চাইলেন এখানে জয়রাম মুক্তার ওই দুজন ব্যক্তিকে, অর্থাৎ নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবুকে। জয়রাম মুখুজ্জেকে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অর্থাৎ জয়রাম মুখুজ্জ যে এই রকম স্বভাব প্রকৃতির, আমি যেটা একটু আগে বলেছি সেটা পুনরাবৃত্ত করছি না। অতি অল্প কারণে তার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। একটু আগে বলেছি তোমাদের এগুলো, অর্থাৎ নরম প্রকৃতির মানুষ তিনি হৃদয়ে তার মনটা অত্যন্ত ভালো। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। তাহলে অল্প কিছুদিন ব্যবহার করলেই কিন্তু এই মানুষটাকে চেনা যায় তিনি কোন প্রকৃতির মানুষ। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না সে কথা নয়, আপনি রাগ করলেন মুখুজ্জ মশাই, আমরা কি সেভাবে বলেছি? এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি কি পীরগঞ্জে যাবেন কি? অর্থাৎ দেখো, তারা জানতো যে মুক্তার মশাইকে অবশ্যই নিমন্ত্রণ করবে, এবং তারা যে ওই বিয়ে বাড়িতে যাবে, পীরগঞ্জে যে যাবে, সেটা কি করে যাওয়া যায় সেটা একটু ঘুরিয়ে জয়রাম মুক্তারকে বললেন তারা, এবং ওই বললেন বলেই জয়রাম মুক্তার কিন্তু একটু উত্তেজিত হলেন, এবং তিনি আবেগ তাড়িত হয়ে যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবেন সেটাও কিন্তু ওই জুনিয়র ডাক্তার জানতেন, বা জুনিয়র উকিল বা পাড়ার নগেন ডাক্তার এই দুজনেই কিন্তু জানতেন। তাই বলছে, না সে তো অবশ্যই, আপনি ছাড়া এই জায়গায় এই জেলায় আর কে বিষয়ী লোক, অর্থাৎ অর্থবিত্ত সম্পন্ন মানুষ আর কজন আছে? তা আমাদের বিস্ময় জানাচ্ছিল যে আপনি কি যাচ্ছেন পীরগঞ্জে? এইবারে মুখোপাধ্যায় মহাশয় একটু নরম হয়ে গেলেন, যে বলল যে না ঠিক আছে, আমি বিষয়ী লোক বলছেন, তারা আমার একটু খাতির করা কথা বলছেন। নরম হয়ে গেলেন, বললেন ভাইয়ারা বসো। এইবার তিনি যখনই নরম হলেন তখনই কিন্তু তাদের বসতে বললেন, তারাই কিন্তু বসতে বলেননি। বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন, তার সামনে যে আর একটা বেঞ্চ আছে সেটাতে দেখিয়ে দিয়ে বসতে বললেন। উভয়েই উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। অর্থাৎ কে বললেন এই কথা বললেন কিন্তু জয়রাম মুক্তার, যে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করব সেটা হয়তো সম্ভব হয়ে উঠবে না। সোমবার মঙ্গলবার দুটো দিন কাচারি কামাই হবে, অর্থাৎ সোমবার মঙ্গলবার যদি বিয়েতে যাওয়া হয় তাহলে সোম মঙ্গল এই সপ্তাহের প্রথম দুটো দিন কিন্তু তার আদালতে যাওয়া হবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে।
অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? এবার আবার বলছেন ওই জয়রাম মুক্তার যে আমি যদি নাও যাই তাহলে আবার ওই মেজবউর বাড়ি থেকে তারা খুব দুঃখিত হবে। আচ্ছা তোমরা কি যাচ্ছ? জিজ্ঞাসা করলেন ওই মুখুজ্জেমশাই। নগেনবাবু বলিলেন, যাবার তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন, অর্থাৎ অনেকটা দূর যেতে হবে। ঘোড়ার গাড়িতে করে যাওয়ার কোনো উপায় নেই। আর গরুর গাড়িতে করে যদি যেতে হয় তাহলে কিন্তু যেতে 2 দিন লাগবে, আসতে 2 দিন লাগবে। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আবার যদি পালকি করে যাব বেয়ারের দ্বারা বাহিত হয়ে, সেটাও কিন্তু মুশকিল, সেটা পাওয়া যায় না। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জেমশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তাহলে কিন্তু তারা এই পরিকল্পনা করেই কিন্তু এসেছিলেন ওই পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, যে যদি এরকম করে বলা হয়, তাকে যদি একটু উত্তেজিত করে দেওয়া হয়, তাহলে অবশ্যই ওই জয়রাম মুক্তার মানে যাদের বাড়িতে বিয়ে ওই মেজবউর কাছ থেকে একটা হাতি আনিয়ে নেবে এবং সেই হাতিতে করে যখন জয়রাম মুক্তারও যাবেন সঙ্গে আমরাও একটু আরামে যেতে পারবো। সেই জন্যই তারা তার কাছে এসেছেন, সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে দিয়েছেন। মুক্তার মশাই স্মিত মুখে বললেন, একটু হাসি হাসি মুখে বললেন, এই কথা? খুব সহজ সরল মানুষ তো, এটা কোনো ব্যাপার নাকি? এইভাবে এই কথা? তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। তাহলে যার বাড়িতে পীরগঞ্জে বিয়ে তার বাড়িতে যাবেন, তার নাম কি? মহারাজ নরেশচন্দ্র। মহারাজ নরেশচন্দ্র বাড়িতে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন। বলছেন যে আজকালকার মক্কেল নয়, অর্থাৎ অনেক দিন থেকেই তাদের ওই স্টেটের সমস্ত বিষয় সম্পত্তি সম্পর্কে তিনি দেখভাল করেন, তাই তাকে মক্কেল বলা। অর্থাৎ জমি জায়গা মামলা সংক্রান্ত মুক্তার সাহেব বা উকিলের কাছে যারা আসেন তাদেরকে এই নামে অভিহিত করা হয়, মক্কেল। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন হ্যাঁ, তিনি খুব কনফিডেন্ট, তিনি খুব আশা নিয়েই বলছেন যে হ্যাঁ, এই আমি আজকেই কাল সকালেই চিঠি লিখে পাঠাবো, আর সকালে চিঠি পৌঁছানো মাত্রই কিন্তু সন্ধ্যাবেলা হাতি এসে চলে আসবে, হাতি পাঠিয়ে দেবে তারা। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জেমশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জেমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। এবার তার একটু তজ খাতির করার মতো কথা বলছে, তাকে একটু মানে আদর যত্ন করা কথা আর কি, অর্থাৎ তার হয়ে একটু কথা বলা যে আপনাকে কিন্তু যেতেই হবে, হাতি আসুক আর যাই আসুক, আপনি না গেলে কিন্তু হবে না, আপনাকে ছাড়ছি নে। যাবো ওই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খ্যামটা শোনবার বয়স নেই, তোমরা শুনো। বলছে হ্যাঁ আমি অবশ্যই যাব, কিন্তু ওই যে খ্যামটা আসবে সেটা তো আমার আর শোনবার বয়স নেই, তোমরা ওইসব শোনো। আমি মাথায় এক পগ্গক বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো দেখব, তাদের তদারক করে বেড়াবো। অর্থাৎ বলছে আমি মাথায় একটা পাকড়ি বেঁধে একটা হুকো হাতে নিয়ে আমি এইদিক ওদিকে ঘুরে বেড়াবো এবং যারা আত্মীয় স্বজন আসবে তাদেরকে খেলো কে খেলো না সেইটা তদারকি করে বেড়াবো, অর্থাৎ ওই যত্ন আর্থি করে করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে। আর ওদেরকে বসে কি শুনতে বললো? ওই খ্যামটা বা বাইদের যে অনুষ্ঠান বা নাচ সেটা শুনতে বললো বা দেখতে বললো। পেয়ালা মুঝে ভোর দে, কেমন? অর্থাৎ ওই আমার এই পেয়ালাটা ভরে দাও, ভর্তি করে দাও, এই সমস্ত গানের একটা একটা লাইন আর কি, এরকম করেই তারা গাইবে নাচবে, সেটা তোমরা শুনো, সেটাই কিন্তু বলতে চাইলেন এই জয়রাম মুক্তার। বলিয়া মুখোপাধ্যায় মশাই হাহা করিয়া হাসিতে লাগিলেন। হ্যাঁ, এটা বলেই মুখোপাধ্যায় মশাই অর্থাৎ জয়রাম মুক্তার কিন্তু একটু উচ্চস্বরে হাসতে শুরু করেছেন। এবার আসবো আমরা দ্বিতীয় পরিচ্ছেদে।
পরদিন রবিবার। তাহলে যেদিন কথাটা হচ্ছিল ওই নগেন ডাক্তার এবং জুনিয়র উকিলের সঙ্গে, সেদিন কী বার ছিল? শনিবার। পরদিন রবিবার, রবিবার দিন দেখো কি হচ্ছে। এই দিন প্রভাতে আর্নিক পুজোটা মুখুজ্জেমশাই একটু ঘটা করিয়াই করিতেন। তাহলে প্রত্যেক রবিবার মুখুজ্জেমশাই আর্নিক পুজোটা কিন্তু একটু ঘটা করে, অর্থাৎ একটু অনেক সময় ধরে মন প্রাণ দিয়ে অনেকটা সময় ধরে ঠাকুরকে ডাকতেন বা ঠাকুরের সেবা করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানে আসিয়া বসিলেন। তাহলে তিনি ওই আর্নিক সেরে রবিবার দিন কটার সময় উঠলেন? 9টার সময়। এবং তিনি গিয়ে কোথায় বসলেন? জলযোগান্তে ওই বৈঠকখানায় গিয়ে, তার যে বৈঠকখানা যেখানে মানুষজন জড়ো হয়, সেখানে আইনি পরামর্শ বা সব কিছু তিনি দিয়ে থাকেন, সেইখানে বা যেখানে তা পাড়ার বন্ধুরা এসে তাস পাশা ইত্যাদি খেলে থাকেন, সেখানে গিয়ে বসলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, মানে অনেক তার কাস্টমার বা খরিদ্দার বা ওই জমি জায়গা সংক্রান্ত প্রবলেম নিয়ে যারা এসেছে তাদের মক্কেল বলা হয়, তারা কিন্তু অনেকেই উপস্থিত ছিল সেই সময়। তাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতিটার কথা মনে পড়িয়া গেল। অর্থাৎ সেই যে মানুষগুলো ছিল তাদের সঙ্গে কথা বলছিলেন, এবং হঠাৎ করে সেই হাতি চেয়ে পাঠাতে হবে মহারাজ নরেশচন্দ্রবাবুর কাছ থেকে, তাই তার মনে পড়ে গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবাল প্রতাপান্বিত শীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু পাঠ লিখিয়া, অর্থাৎ তাকে সম্বোধন করে একজন মহারাজকে যত রকম বিশেষণে তাকে ভরিয়ে দেওয়া যায়, সেইভাবে চিঠির প্রথমে তাকে বিশেষণ দিয়ে তাকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে তাকে চিঠি লিখতে শুরু করলেন। 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। এবং 2-3 দিনের জন্য একটি সুশীল অর্থাৎ ভদ্র সুবোধ মানে একটু শান্ত গোছের একটা হাতি প্রার্থনা করে তিনি পত্র লিখলেন। কাকে উদ্দেশ্য করে? মহারাজ নরেশচন্দ্রকে উদ্দেশ্য করে। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনিয়া লইয়াছেন? বলছে অনেকবার। এর আগেও তিনি যখন আবশ্যক অর্থাৎ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তিনি কিন্তু এরকম চিঠি লিখে হাতি আনিয়েছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। তাহলে একজন ভৃত্যকে সেই চিঠিটা দিয়ে বললেন যে তুই যা বা তুমি যাও, গিয়ে মহারাজ নরেশচন্দ্রকে চিঠিটা দিয়ে এসো। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। তার বয়স কত হয়েছে? 50 পার হয়েছে। মানুষটি লম্বা ছাদের, অর্থাৎ লম্বা গড়নের, একটু লম্বা চওড়া। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানুষটি কেমন, মানুষটির দৈহিক গঠন কেমন? একদম এই শব্দটাই কিন্তু যদি এমসিকিউ থাকে তাহলে এই শব্দটাই পারফেক্ট অ্যান্সার, লম্বা ছাদের। রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত, মানে পুরোপুরি ফর্সা নন, কিন্তু ফর্সা। গোপগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত, অর্থাৎ গোপগুলি মোটা মোটা আর কাঁচা পাকা, অর্থাৎ গোপগুলি পেকে গেছে, কোনোটা কাঁচা কোনোটা পাকা, অর্থাৎ সাদা এবং কালো এই মিশ্রিত চুল আছে তার গোপে। মাথার সম্মুখভাগে টাক আছে, মাথার সামনে তার টাক আছে। চক্ষু দুটি বড় বড় ভাসা ভাসা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপাইয়া যায়। অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার দৈহিক গঠনের বর্ণনা আছে এই প্যারাগ্রাফটিতে। তার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপিয়ে যায়, অর্থাৎ কারো মন স্পর্শ করে যায়। তিনি মনের দিক দিয়ে এত নরম, এত সহজ, এত সরল। এই চক্ষু দুটি দিয়া উছলাইয়া পড়িতেছে, অর্থাৎ তার যে দুটো চোখ, সেই চোখ দুটোই কিন্তু তার ওই শরীরের ওই মনের ভাষাটা কিন্তু প্রকাশ করছে বলে প্রভাত কুমার মুখোপাধ্যায় এখানে ব্যক্ত করেছেন। ইহার আদি বাস যশোর জেলায়। তাহলে জয়রাম মুক্তারের আদি বাস কোথায় ছিল বা আসল বাস কোথায় ছিল? যশোর জেলায়, অর্থাৎ বাংলাদেশের যশোর জেলায়।
এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, অর্থাৎ রেল ব্যবস্থা তখনও প্রচলিত হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। অর্থাৎ পদ্মা আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের যে বর্ডারে যে নদীটি আছে পদ্মা নদী, সেই পদ্মা নদী পার হয়ে তিনি আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন, অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। এবং এখানে আসার সাথে সাথে তিনি কিছুটা নৌকা করে এসেছিলেন, কিছুটা গরুর গাড়িতে, কিছুটা পায়ে হেঁটে কিন্তু বর্তমান যেখানে অবস্থান করছেন সেখানেই কিন্তু তিনি এসেছিলেন। সঙ্গে তার কী ছিল? সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ, অর্থাৎ একটি টেকসই ব্যাগ এবং একটি পেতলের ঘটি ছিল, আর কিছুই ছিল না। অর্থাৎ সহায় সম্বল সম্পত্তি বলতে এইটুকুই ছিল, একটা ক্যাম্বিসের ব্যাগ যাতে করে তার অন্যান্য জিনিসপত্র নেওয়া ছিল, শক্ত মজবুত ব্যাগ এবং একটি পেতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এবং তিনি তার প্রথম জীবনে এই পশ্চিমবঙ্গে আসার পর তিনি তার যে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, প্রতিকূলতার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে সেটা বলছেন। তিনি কত টাকায় ঘর ভাড়া নিয়েছিলেন? মাসিক 13 শিকায় একটি ঘর ভাড়া নেয়। নেওয়ার পরে নিজ হাতে সে রান্না করে খেতেন এবং এই মুক্তারি ব্যবসা শুরু করে দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় মহাশয় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। অর্থাৎ আজকের সেই জয়রাম মুক্তার মহাশয়ের অনেকগুলি পুকুর আছে, অনেকগুলি জমি জায়গা আছে, দালান অর্থাৎ পাকা বাড়ি আছে এবং প্রচুর কোম্পানির কাগজপত্র কিন্তু তার কাছে আছে, যেখান থেকে তিনি উপার্জন করতে পারেন। যে সময়ের কথা বলছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেউ হটাইতে পারে নাই। তখনও উনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। অর্থাৎ যে সময়কার কথা প্রভাত কুমার মুখোপাধ্যায় উল্লেখ করছেন সেই সময়েও কিন্তু জয়রাম মুক্তার একেবারেই ওই ইংরেজি জানা শিক্ষিত, নব্য শিক্ষিত ইংরেজি জানা মুক্তার থাকলেও তিনি কিন্তু প্রধান মুক্তার বলে এই জেলায় অন্ততপক্ষে পরিচিতি লাভ করে আছেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটি কিন্তু রুক্ষ। তার হৃদয়টা ছিল কোমল এবং নরম এবং স্নেহপ্রবণ, অর্থাৎ তিনি ভালোবাসতেন, স্নেহ করতেন প্রত্যেকে, এবং মেজাজটা কিন্তু রুক্ষ ছিল এবং মেজাজটা কিন্তু একটু খ্যাটখেটে মতো ছিল। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। তিনি যৌবনকালে কেমন ছিলেন? বদরাগী মতন ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে, অর্থাৎ তার বয়স 50 পার হয়ে গেছে, তাই তার রক্ত একটু কিন্তু ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ যাতে যাতে এখন আর রাগেন না। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মশায় রাগিয়া চটিয়া অনর্থপাত করিয়া তুলিতেন। ওই সে সময় যদি হাকিমেরা, হুজুরেরাও যদি পর্যন্ত একটু করতেন, মানে ঠিকঠাক বিচার না করতেন, ঠিকঠাক তার মনের মতো বিচার যদি না হতো, সেক্ষেত্রে কিন্তু তিনি একদম যা তা বলে দিতেন, একদম চেঁচিয়ে অনর্থপাত করে দিতেন, যেমন অর্থ নেই এমন কিছু তিনি কিন্তু বলে দিতেন রেগে মেগে, তার বলাটা অর্থের বাইরেও পর্যন্ত চলে যেত। একদিন স্ল্যাশে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়, অর্থাৎ একজন হুজুরের সঙ্গে হাকিমের ডেপুটির সঙ্গে তার কি হয়ে যায়? বচসা, একটু ঝগড়াঝাটি হয়ে যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তার মঙ্গলা গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। তাহলে কখন বাড়ি এলেন? বিকালে বাড়ি এলেন। এসে কি দেখলেন? যে তার যে মঙ্গলা নামের যে গরুটি আছে সেই গরুটি এড়ে বাছুর প্রসব করেছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করেছিলেন। তাহলে ওই জয়রাম মুক্তার এতটাই রাগী ছিলেন যে তিনি কিন্তু ওই ডেপুটির নাম অনুসারে
ওই যে তার মঙ্গলা গাই যে বাছুরটা প্রসাব করেছিল সেই প্রসাব করা বাছুরের নাম রেখেছিল বা নাম রেখেছিলেন। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন, অর্থাৎ ডেপুটিবাবু কিন্তু লোকের মুখে একথা শুনতে পেয়েছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন না, এবং ডেপুটিবাবু এটা শোনার পরে নিশ্চয়ই তাকে ভালো চোখে দেখেননি। আরেকবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জেমশাই আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথা সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। অর্থাৎ মুখুজ্জেমশাই এমনই দাপুটে মানুষ ছিলেন, এমনই বদরাগী ছিলেন যে হুজুর বলছেন, অথচ সেই হুজুর তার পক্ষে রায় দিচ্ছেন না বলে, তার কথায় সায় দিচ্ছেন না বলে তিনি বলে বসলেন যে আমার স্ত্রীর যতটুকু আইন সম্পর্কে জ্ঞান আছে এই হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল, এবং তার কত টাকা জরিমানা হয়েছিল এই উক্তি করার জন্য? 5 টাকা। খেয়াল করবে কিন্তু, এগুলোই কিন্তু প্রশ্ন আসবে। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। তিনি ওই যে আদালতে তাকে 5 টাকা জরিমানা দিতে বলা হয়েছিল কিন্তু দেননি, তিনি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছিলেন বা লড়েছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা মানে 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন, কিন্তু তিনি কিন্তু ওই টাকা দেননি। 5 টাকার জন্য তিনি 1700 টাকা খরচ করেছিলেন, হাইকোর্ট পর্যন্ত দৌড়েছিলেন, কিন্তু এই 5 টাকা ফাইন তিনি দেননি। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তার বয়সও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন, অর্থাৎ মুখোপাধ্যায়ের বয়সের অনেক উপার্জন করিতেন এবং ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অর্থাৎ একেবারে কোনো কার্পণ্য না করে খোলা মনে খোলা চিত্তে অপরকে অন্ন দান করতেন, অর্থাৎ মানুষকে দিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজ অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন, এবং কি যারা অত্যাচারিত হতেন, উৎপীড়িত হতেন, নিপীড়িত হতেন, নিষ্পেষিত হতেন, এবং গরিব মানুষ যারা টাকার অভাবে মকদ্দমার মামলা লড়তে পারত না, তাদের বিনা ফিসে লড়তেন, এবং যদি তার বাইরেও যদি প্রয়োজন হতো কোনো বড় উকিল ধরার, সেখানেও কিন্তু তিনি নিজে টাকা দিয়ে সেই কাজটা কিন্তু করে দিতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। প্রত্যেকটা রবিবার অপরাহ্নে সেখানে মানুষজন আসতেন এবং এসে ওই তার বৈঠকখানায় সেখানে গিয়ে কিন্তু ওই তাস পাশা খেলতেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবুও এবং উকিলবাবুও আছেন, অর্থাৎ পূর্বোক্ত ডাক্তার এবং উকিলকে ডাক্তার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, এই দুজনও কিন্তু আছেন, কারণ হাতি আসার কথা আছে। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাতে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। অর্থাৎ তিনি তো নিশ্চিত যে আজকের মধ্যে হাতি পাঠিয়ে দেবেন ওই নরেশচন্দ্র বাবুরা, কিন্তু পরে গল্পের পরিণতিতে তোমরা দেখতে পাবে কি ঘটে। তো তিনি সেই জন্য ওই যে জায়গাটা হাতি রাখা হবে সেই জায়গাটা পরিষ্কার করছে, লোকজন পরিষ্কার করছে, তিনি তদারকি করছেন, এবং পাতা সদ্য কয়েকটা কলা গাছ, মানে পাতা আছে এমন কলা গাছ, ডালপালা আছে, পাতা আছে অন্যান্য গাছ, তিনি কিন্তু গাছের ডালপালা কিনে রাখছেন, এবং এগুলো তিনি অন্যরা করছেন কিন্তু মুক্তার মশাই কিন্তু তার তদারক করছেন যে কোনটা কতটা কোনো ত্রুটি যেন না হয়। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতা হুঁকাটি লইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাইর হইয়া যাইতেছেন, অর্থাৎ ওই কাজ করছেন মুক্তার মশাই জয়রাম মুক্তার,
আর পাশাপাশি এসে তার যে বন্ধুরা ওই বৈঠকখানায় বসে হুঁকো খাচ্ছিল, তাদের কাছ থেকে হুঁকোটা নিয়ে দুই এক টান দিচ্ছেন। আবার কিন্তু সেখানে ওই বাইরে যেখানে কাজ হচ্ছে, হাতি রাখার জায়গা হচ্ছে, সেখানে কিন্তু পরিচর্যার জন্য চলে যাচ্ছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসে, বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নরেশবাবু বলিলেন, নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। অর্থাৎ নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী তো ওই তার বৈঠকখানায় উপস্থিত ছিলেন ওই রবিবার দিন বিকেলবেলা তাস পাশা খেলার জন্য। তারা বললো, সমস্ত সব মাটি হয়ে গেল, পাওয়া গেল না। মুক্তার মশাই বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। অর্থাৎ ওই নরেশবাবুর বাড়িতে যিনি দেওয়ানজি আছেন, সেই দেওয়ানজিকে গিয়ে চিঠিটা তিনি দিয়েছিলেন, বা ভৃত্য সেই চিঠিটা দেয় আর কি। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। অর্থাৎ যে দেওয়ানজি তাকে দিয়েছিলেন, দেওয়ানজি সেই চিঠিটা নিয়ে গিয়েছিলেন নরেশবাবুর কাছে। সেখান থেকে দেওয়ানজি ফিরে এসে বলল যে না, হাতি কেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তো আসতে, গরুর গাড়িতে করে আসতে বলো। একথা শুনিবা মাত্রই জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। একথা শুনে তার রাগ হলো, ক্ষোভ হলো, দুঃখ হলো, এবং তিনি খুব রেগে গিয়ে তিনি একটু উত্তেজিত হয়ে গেলেন। তার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। তার হাত পা কাঁপছে জয়রাম মুক্তারের। দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। তাহলে মুখমণ্ডলের শিরা উপশিরা, যে মুখমণ্ডলের শিরা উপশিরা থাকে, সেগুলো সব যেন ফুলে ফেঁপে উঠল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। এবং তিনি ওই রেগে গেলে মানুষ দেখবে একটু কাঁপতে থাকে, সেরকম রেগে গিয়ে কম্পিত হয়ে বলতে থাকলেন, হাতি দিল না, হাতি দিল না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসিলেন। অর্থাৎ তিনি যখন রেগে গেছেন, তার বৈঠকখানায় কী করে খেলবে তারা একটু জড়সড় হয়ে গেছে। কেউ কেউ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জ মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। অর্থাৎ তারা যারা খেলাধুলো করছিলেন, তারাও তাকে উপদেশ দিতে শুরু করলেন যে আপনি আর কি করবেন, একটা গরুর গাড়ি ভাড়া করুন, আর রাত্রি 10টা-11টা নাগাদ বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামদি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। তাহলে কে নতুন বলদ জোড়া কিনেছে, একজোড়া বলদ কিনেছে ইমামদি শেখ, যে খুব দ্রুত যায়। অর্থাৎ গরুর গাড়ি টানে, ওই গরুর একজোড়া বলদ অর্থাৎ গরুর কিনেছে, সেই বলদগুলো ওই গরুর গাড়ি টেনে নিয়ে যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্রই না করিয়া বললেন, না, বক্তার দিকে, মানে যে বক্তা বলেছিলেন সেই বক্তার দিকে কোনো দৃষ্টিপাত না করিয়ে বললেন যে না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। মানে যে বলেছিলেন যে ওই ইমামদি শেখ একজোড়া নতুন ভালো বলদ কিনেছে, খুব দ্রুত যায়, তখন জয়রাম কিন্তু কে বলেছে সেই বক্তার দিকে তাকায়নি। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বললেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। এবং তিনি পণ করে বসলেন, প্রতিজ্ঞা করে বললেন, যদি আমি যাই তাহলে ওই হাতিতে করেই যাব, আমি গরুর গাড়িতে করে যাব না। তৃতীয় পরিচ্ছেদ পড়ার আগে এই পর্যন্ত তোমাদের প্রথম পর্ব শেষ করলাম। আদরণীয় গল্পের প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। আবার একটি ছোট্ট অনুরোধ, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখার সময় কেউ কেটে কেটে দেখবে না, এবং খুব সহজ সরল ভাষায় গল্পটি
প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন। তোমরা একটু মনোযোগ সহকারে বইটা পড়ো এবং তোমরা ওই যে বিষয়গুলো আছে, কোন ক্যারেক্টার কখন কোন পরিস্থিতিতে কি বলেছেন, এইটা একটু ভালো করে খেয়াল করে রাখো। তাহলে তোমরা প্রাঙ্গণ কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হবে আগামী পর্বে, অর্থাৎ আদরিণী গল্পের দ্বিতীয় পর্বে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।